তালতলা রেল স্টেশনে নেমে মুকুল একটি গরুর গাড়িতে উঠে পড়ল। তার গন্তব্যস্থল নীলনগর গ্রামের সর্ষেপাড়া এলাকায়। দাদা, ঠিকানাটা চিনতে আপনার কোনো অসুবিধা হবে না তো? না না দাদাবাবু, এদিকে আমার সব সময় যাতায়াত, আমার কোনো অসুবিধা হবে না। বেশ অন্ধকার নেমে এসেছে, আষাঢ় মাসের সন্ধ্যা, আকাশও মেঘলা। এত দূর রাস্তা পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি তো হবেই। এবার বলি, মুকুল যাচ্ছে তার ছেলেবেলার বন্ধু মণিশঙ্কর বাবুর বাড়ি। এখন মুকুল আর গ্রামে থাকে না, বেশ অনেক বছর হয়ে গেছে চাকরি সূত্রে শহরে থাকে। তাই মণিশঙ্কর বাবুর সাথে আর দেখা হয় না। শুনেছিলেন মণিশঙ্কর বাবু নাকি বিয়েও করেছেন, কিন্তু মুকুলের এখনো সেই কর্মটা সারা হয়নি। এই বেশ ব্যাচেলার লাইফ ভালোই কেটে যাচ্ছে। বিয়ে করা যে বড় জ্বালা। সে যাই হোক, অনেকদিন পর সেই ছেলেবেলার গ্রাম্য পরিবেশে এসে বেশ ভালোই লাগছে মুকুলের। ছেলেবেলা সেই স্মৃতিগুলো যেন একে একে ভাসমান হয়ে উঠছে। গ্রামের মাঠ ঘাট নদী নালা, যেন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু এত সৌন্দর্যের পরেও একটা অসুবিধা তো রয়েছে এই গ্রাম্য পরিবেশে। সেটা হলো, গ্রামে খুব তাড়াতাড়ি সন্ধে নামে আর পথঘাটও জনশূন্য হয়ে যায়। মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক, পেঁচার ডাক, আশেপাশে ডোবাতে ব্যাঙের ডাকও শোনা যাচ্ছে। কুকুরের ঘেউ ঘেউ চিৎকার, শেয়ালের ডাকে আস্তে আস্তে রাত নামছে। নদী নালা খাল বিল বর্ষার জলে একেবারে পরিপূর্ণ। মাঝে মাঝে রাস্তাতে গর্তে জল কাদা জমে আছে, তাই একটু সাবধানে যেতে হচ্ছে। একবার চাকা গর্তে ঢুকে গেলেই মুশকিল। যাক, আর কিছু না হোক, আজ বৃষ্টির হাত থেকে তো রেহাই। এবার গন্তব্যস্থলে পৌঁছাতে পারলে আর কোনো চিন্তা নেই। মুকুল গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করল, দাদা, আর কতদূর? বাবু, আর বেশি দূর নয়, এই প্রায় এসেই গেছি। কিছুক্ষণের মধ্যেই গাড়িওয়ালা মুকুলকে সেই ঠিকানায় নামিয়ে দিল। মুকুল নামলো জীর্ণ ঘুণ ফাটল ধরা এক পুরানো বাড়ির সামনে। মণিশঙ্করের বাড়িটা আগে কত সুন্দর ছিল, এখন এ দশা কি করে হলো? দেখে তো মনে হচ্ছে এ বাড়িতে এখন আর কেউ থাকে না। না না, ওই তো উপরের তলায় জানলা দিয়ে মণিশঙ্করকে দেখা যাচ্ছে, কার সাথে যেন কথা বলছে। ওহো, নিশ্চয়ই ওর স্ত্রীর সাথে। মুকুল বাড়ির ভেতরে ঢুকে মণিশঙ্করকে ডাকল, মণিশঙ্কর, মণিশঙ্কর। মণিশঙ্কর ওদিক থেকে মুকুলের ডাকে বেরিয়ে এলো। আরে মুকুল, তুই যে হঠাৎই অদমের কথা মনে পড়লো? না রে, মনে তো তুই আছিস মনি, কেবল দেখা সাক্ষাৎ হয় না, এই আর কি। তা কেমন আছিস বল? আগে বস তো, একটু বিশ্রাম কর। এত দূর থেকে এসেছিস, পরে জমিয়ে আড্ডা হবে। এখন আমি আমার স্ত্রীকে বলে কিছু খাবারের ব্যবস্থা করছি। এই বলে মণিশঙ্কর চলে গেল। অনেক প্রশ্ন জমা আছে মনে। এই বাড়ির এমন দশা কেন? এখানে সে বউকে নিয়ে নির্জন একাকী থাকে কেন? ইত্যাদি ইত্যাদি। কিন্তু মণি তো তড়িঘড়ি ভেতরে চলে গেল। মুকুল কৌতূহলবশত ভেতরে উকি দিল। ভেতরে মণি স্ত্রী রান্না করছে। কি সুগন্ধ! কিন্তু মণি স্ত্রীর মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। মুখটা দেখার অনেক চেষ্টা করল মুকুল, কিন্তু কোনোভাবেই দেখতে পেল না। রাতে খাওয়া দাওয়া সেরে মণিশঙ্কর অনেক গল্প করল মুকুলের সাথে। মণি এত কথা বলল, তবু নিজের স্ত্রীর মুখখানি দেখালো না। মনে পাহাড় সমান কৌতূহল থাকা সত্ত্বেও মুকুল সাহস করে কিছু আর বলতে পারল না, পাছে যদি কিছু খারাপ ভাবে। মেয়ে মানুষ বলে কথা, তাও আবার পরের স্ত্রী। ওদের আড্ডা শেষ হলে মণিশঙ্কর মুকুলকে একটি ঘরে শোবার ব্যবস্থা করে দিল। সবাই যথারীতি শুয়ে পড়ল। মুকুলের বেশ জোরালো ঘুম এসে গিয়েছিল। হঠাৎ তার ঘরে খুটখাট শব্দে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে ঘুটঘুটে অন্ধকার ঘরে সে কিছুই দেখতে পায় না। তারপরেই একটা বিশ্রী গোঙানির আওয়াজ শুনতে পায় সে। গোঙানির আওয়াজটা ঠিক
মেয়েলি কণ্ঠস্বর। ঠিক তার ঘরের সামনের দেওয়াল থেকেই সেই আওয়াজটা আসছে। অন্ধকারে চোখটা বেশ শুয়ে এসছে মুকুলের। সামনে দেওয়ালের দিকে দেখার চেষ্টা করলো, তবে সে যা দেখলো তার সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল। দেওয়াল বেয়ে নেমে আসছে একটা শরীর, ঠিক সরীসৃপের মতো। কি ভয়ানক দেখতে, কি ভয়ানক চেহারা তার। মুকুল তার চোখকে বিশ্বাস করতে পারে না। সে কি ঠিক দেখছে? না না, এই চোখের ভুল নয়, এই যে ভয়ঙ্কর সত্যি। আর সেই ভয়ানক অশরীরিক জীব থেকে ঝরছে তাজা তাজা রক্ত, যেন তীব্র রক্তক্ষুধা নিয়ে মুকুলের দিকে তাকিয়ে আছে। মুকুল কিভাবে সেখান থেকে বেরোবে বুঝতে পারে না। তখনই সেখানে মণিশঙ্করের আবির্ভাব হয়। হো হো করে একটা অট্টহাসি হাসি। কি রে, কি ভাবছিস? এটাই তো আমার স্ত্রী, আজ তোর রক্ত খাবে। রোজ একটা করে শিকার আর একজন মানুষের রক্ত। আজ তো শিক্ষা নিজে এসে ধরা দিয়েছি। ওদিকে ওই অশরীরীর রক্ত পিপাসা আরো বাড়তে থাকে। সময় মতো রক্ত না পেলে তার কোনো হুঁশ থাকে না। বিশ্বাসঘাতক মণিশঙ্করের তো সেদিকে ভ্রুক্ষেপই নেই। এমন সময় সেই রক্ত পিপাসু রক্তের ক্ষুধার জ্বালায় মণিশঙ্করের গায়ে ঝাঁপ দেয়। মুকুল খানিকটা দূরে ছিল, সেই সুযোগে মুকুল তাড়াতাড়ি সেখান থেকে পালায়। সে যাত্রায় কোনো রকমে সে পালিয়ে বাঁচে।